গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। আজ এর সপ্তম পর্ব। বৈকালের দিকটা হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কালবৈশাখী ঝড় উঠিল। অনেকক্ষণ হইতে মেঘমেঘ করিতেছিল, তবু ঝড়টা যেন খুব শীঘ্র আসিয়া পড়িল। অপুদের বাড়ির সামনে বাঁশঝাড়ের বাঁশগুলো পাঁচিলের উপর হইতে ঝড়ের বেগে হটিয়া ওধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল। ধুলা, বাঁশপাতা, কাঁঠাল পাতা ঘর চারিধার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল। দুর্গা বাটির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়িল। অপুও দিবির পিছু পিছু ছুটিল। দুর্গাও ছুটিতে ছুটিতে বলিল, শিগগিরি ছোট, তুই বরং সিঁদুর কোটো তলায় থাক, আমি যাই সোনামুখী তলায়। দৌড়ো দৌড়ো। ধুলায় চারিদিকে ভরিয়া গিয়াছে। বড় বড় গাছের ডাল ঝরে বাকিয়া গাছ নেড়া নেড়া দেখাইতেছে। গাছে গাছে শো শো বো বো শব্দে বাতাস বাঁধিতেছে। বাগানের শুকনা ডাল কুটা বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে। শুকনা বাঁশপাতা ছুচালো আগাটা উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উঠিতেছে। কুকসীমা গাছে শুয়ার মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে। বাতাসের শব্দে কান পাতা যায় না। সোনামুখী তলায় পৌঁছাইয়া অপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া একদিক ওদিক ছুটিতে লাগিল। এই যে দিদি, ওই একটা পড়ল রে দিদি, ওই আর একটা রে দিদি। চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না। ঝড় ঘোর রবে বার বলিয়াছে। ঝড়ের শব্দে আম পড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না, যদি বা শোনা যায় ঠিক কোন জায়গায় বরাবর শব্দটা হইল তাহা ধরিতে পারা যায় না। দুর্গা ৮-৯টা আম কুড়াইয়া ফেলিল। অপু এতক্ষণের ছোটাছুটিতে মোটে পাইল ২টা। তাহাই সে খুশির সহিত দেখাইয়া বলিতে লাগিল, এই দেখ দিদি, কত বড় দেখ, ওই একটা পড়ল, ওই ওইদিকে। এমন সময় হৈ হাই শব্দে ভুবন মুখুজ্জে বাড়ির ছেলে মেয়েরা সব আম কুড়াইতে আসিতেছে শোনা গেল। সতু চেঁচাইয়া বলিল, ও ভাই, দুগ্গাদি আর অপু আম কুড়োচ্ছে। দল আসিয়া সোনামুখী তলায় পৌঁছিল। সতু বলিল, আমাদের বাগানে কেন এসেছ আম কুড়োতে? সেদিন মা বারণ করে দিয়েছে না, দেখি কতগুলো আম কুড়িয়েছ। পরে দলের দিকে চাহিয়া বলিল, সোনামুখী কতগুলো আম কুড়িয়েছে দেখেছিস টুনু? যাও, আমাদের বাগান থেকে দুগ্গাদের মাকে নিয়ে নইলে বলে দেব। রানু বলিল, কেন তাড়িয়ে দিচ্ছিস সতু? ওরাও কুড়ুক, আমরাও কুড়ুই। কুড়োবে বই কি, ও ওখানে থাকলে সব আম ওই নেবে, আমাদের বাগানে কেন আসবে ও? না, যাও দুগ্গাদি, আমাদের তলায় থাকতে দেব না। অন্য সময় হইলে দুর্গা হয়তো এত সহজে পরাজয় স্বীকার করিত না, কিন্তু সেদিন ইহাদের কৃত অভিযোগে মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাঁধাইবার সাহস ছিল না। তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মনমরা বলিল, অপু, আয়রে চল। পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসে ভাব আনিয়া বলিল, আমরা সেই জায়গায় যাই চল বুপু, এখানে থাকতে না দিলে বয়ে গেল, বুঝলি তো? এখানকার চেয়েও বড় বড় আম তুই আমি মজা করে কুড়োবো, এখন চলে আয়। এবং এখানে এতক্ষণ ছিল বলিয়া একটা বৃহত্তর লাভ হইতে বঞ্চিত ছিল। চলিয়া যাওয়ায় প্রকৃতপক্ষে সাপে বর হইল। সকলের সম্মুখে এইরূপ ভাব দেখাইয়া যেন অধিকতর উৎসাহের সহিত অপুকে পিছনে লইয়া রাংচিতার বেড়ার ফাঁক গলিয়া বাগানের বাহির হইয়া গেল। রানু বলিল, কেন ভাই ওদের তাড়িয়ে দিলে? তুমি ভারী হিংসুক সতুদা। রানুর মনে দুর্গার চোখের ভরসাহারা চাহনি বড় ঘা দিল। অপু অত শত বোঝে নাই, বেড়ার বাহিরে পথে আসিয়া বলিল, কোনো জায়গায় বড় বড় আমড়ে দিদি, পুটুদের সলতি খাগি তলায়। কোন তলায় দুর্গা তাহার ঠিক করে নাই, একটু ভাবিয়া বলিল, চল, গড়ের পুকুরের ধারে বাগানে যাবি, ওদিকে সব বড় বড় গাছ আছে, চল।
গড়ের পুকুর এখান হইতে প্রায় 15 মিনিট ধরিয়া সুড়িপথে অনবরত বাগান বাগান অতিক্রম করিয়া তবে পৌঁছানো যায়। অনেককালে প্রাচীন আম ও কাঁঠালের গাছ, গাছতলায় বন, চালতা ময়না, কাটাসারা গাছের দুর্ভেদ্য জঙ্গল। দূর বলিয়া এবং জনপ্রাণী বাসশূন্য গভীর বনের মধ্যে বলিয়া এসব স্থানে কেহ বড় একটা আম কুড়াইতে আসে না। কাছের মতো মোটা মোটা অনেককালের পুরনো গুলঞ্চ লতা এ গাছে ও গাছে রুদিতেছে। বড় বড় প্রাচীন গাছের তলাকার কাটা ভরা ঘন ঝোপ জঙ্গল খুঁজিয়া তলায় পড়া আম বাহির করা সহজসাধ্য তো নহেই, তাহার উপর ঘনায়মান নিবিড় কৃষ্ণ ঝড়ো মেঘে ও বাগানের মধ্যে জঙ্গলে গাছের আওতায় এরূপ অন্ধকারের সৃষ্টি করিয়াছে যে কোথায় কি ভালো দেখা যায় না। তবু খুঁজিতে খুঁজিতে নাছরবান্দা দুর্গা গোটা 8-10 আম পাইল। হঠাৎ সে বলিয়া উঠিল, ওরে অপু, বৃষ্টি এলো। সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিকক্ষণ একটু নরম হইল, ভিজে মাটির সোদা সোদা গন্ধ পাওয়া গেল। একটু পরে মোটা মোটা ফোঁটায় চরবর করিয়া গাছের পাতায় বৃষ্টি পড়তে শুরু করিল। আয়, আমরা এই গাছতলায় দাঁড়াই, এখানে বৃষ্টি পড়বে না। দেখিতে দেখিতে চারদিক ধোঁয়াকার করিয়া মুষলধারে বৃষ্টি নামিল। বৃষ্টির ফোঁটা পড়িবার জোরে গাছের পাতা ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল। ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগিল। ঝড় একটু যেন নরম পড়িয়াছিল, তাহাও আবার ঝড় বাড়িল। দুর্গা যে গাছতলা দাঁড়াইয়াছিল, এমনই হয়তো হঠাৎ তথায় বৃষ্টি পড়িত না। কিন্তু পূবে হাওয়ার ঝাপটা গাছতলা ভাসাইয়া লইয়া চলিল। বাড়ি হইতে অনেক দূরে আসিয়া পড়িয়াছে। অপু ভয়ের স্বরে বলিল, ও দিদি, বড্ড যে বৃষ্টি এলো, তুই আমার কাছে আয়। দুর্গা তাহাকে কাছে আনিয়া আঁচল দিয়া ঢাকিয়া কহিল, এই বৃষ্টি আর কতক্ষণ হবে? এই ধরে গেল বলে। বৃষ্টি হলো ভালোই হলো, আমরা আবার সোনামুখী তলায় যাব এখন, কেমন তো? দুজনে চেঁচাইয়া বলিতে লাগিল, নেবুর পাতায় করমচা, হে বৃষ্টি ধরে যা। কড়কড় করাত প্রকাণ্ড বনবাগানে অন্ধকার মাথাটা যেন এদিক হইতে ওদিক পর্যন্ত চিরিয়া গেল। চোখের পলকের জন্য চারিধারে আলো হইয়া উঠিল। সামনের গাছের মগডালের থলো থলো বন ধুধুল ফল ছড়ি চলিতেছে। অপু দুর্গাকে ভয়ে জড়াইয়া ধরিয়া বলিল, ও দিদি, ভয় কি রে? রাম রাম বল, রাম 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 রাম। নেবু পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবু পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবুর পাতায় করম চা। বৃষ্টির ঝাপটায় তাহাদের কাপড় চুল ভিজিয়া টসটস করিয়া জল পড়িতে লাগিল। গুম 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 চাপা গম্ভীর ধ্বনি একটা বিশাল লোহার রুলকে যেন আকাশের ধাতব মেঝেতে এদিক হইতে ওদিকে টানিয়া লইয়া বেড়াইতেছে। অপু শঙ্কিত সুরে বলিল, ওই দিদি, আবার? ভয় নেই, ভয় কি? আরেকটু সরে আয়, এই যে তোর মাথাটা ভিজে যে একেবারে জুবড়ি হয়ে গেছে। চারিধারে শুধু মুষলধারের বৃষ্টিপতনে হুস একটা টান শব্দ, মাঝে মাঝে দমকা ঝড়ে শো বো রব, ডালপালা ঝাপটের শব্দ, মেঘের ডাকে কানে তালা ধরিয়া যায়। এক একবার দুর্গা মনে হইতেছিল সমস্ত বাগানখানা ঝড়ে মরমর করিয়া ভাঙিয়া উপুর হইয়া তাহাদের চাপা দিত বুঝি। অপু বলিল, দিদি, বৃষ্টি যদি আর না থামে? হঠাৎ ঝটিকা ক্ষুব্ধ অন্ধকার আকাশের এ প্রান্ত হইতে লকলকে আলো জিব্বা মিলিয়া বিদ্রুপের বিকট অট্টহাস্যের রোল তুলিয়া এক লহাময় ও প্রান্তের দিকে ছুটিয়া গেল। কড়কড় করাত সঙ্গে সঙ্গে বাগানের মাথার বৃষ্টির ধোয়ার রাশি চিরিয়া ফাড়িয়া উড়াইয়া ভৈরবী প্রকৃতির উন্মত্ততার মাঝখানে ধরা পড়া দুই অসহায় বালক বালিকার চোখ ঝলসায়া তীক্ষ্ণ নীল বিদ্যুৎ খেলিয়া গেল। অপু ভয়ে চুপ বুজিল। দুর্গা শুষ্ক গলায় উপরের দিকে চাহিয়া দেখিল, বাজ পড়িতেছে নাকি? গাছের মাথায় বন ধুদুলের ফল দুলিতেছে। সেই বড় লোহার রুলটাকে আকাশের অধিক হইতে কে যেন আবার এদিকে টানিয়া আনিতেছিল। শীতে অপুর ঠক ঠক করিয়া দাঁতে দাঁত লাগিয়েতেছিল। দুর্গা তাহাকে
আরও কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয় সহ সে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল। নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতায় করম চা। ভয়ে তাহার স্বর কাঁপিতেছিল। সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাই। ঝড় বৃষ্টি খানিকক্ষণ থামিয়া গিয়াছে। সর্বজয়া বাহিরের দরজা দাঁড়াইয়া আছে। পথে জমি হওয়া বৃষ্টির জলের উপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুরে ঘাটে যাইতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, দুর্গা আর অপুকে দেখেছিস ওদিকে? আশালতা বলিল, না খুড়িমা, দেখিনি তো, কোথায় গিয়েছে? তারপর হাসিয়া বলিল, কি ব্যাঙ ডাকানি জল হয়ে গেল খুড়িমা। সেই ঝড়ের আগে দুজনে বেরিয়েছে আম কুড়োতে যাই বলে, আর তো ফেরেনি। এই ঝড় বৃষ্টি গেল, সন্ধে হলো, ও মা, কোথায় গেল তবে? সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরে আসিল। কি করিবে ভাবিতেছে, এমন সময় খিড়কির দরজা ঠেলিয়া খুলিয়া আপাদমস্তক সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে একটা ঝুনা নারিকেল হাতে ও পিছনে পিছনে অপু একটা নারিকেলের বাগলো টানিয়া লইয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া তাড়াতাড়ি ছেলে মেয়ের কাছে গিয়া বলিল, ও মা, আমার কি হবে? ভিজে যে সব একেবারে পান্তা ভাত হয়েছিস। কোথায় ছিলি বৃষ্টির সময়? ছেলেকে কাছে আনিয়া মাথায় হাত দিয়া বলিল, ও মা, মাথাটা যে ভিজে একেবারে জুবড়ি। পরে আহ্লাদের সহিত বলিল, নারকেল কোথায় পেলে রে দুর্গা? অপু ও দুর্গা দুজনেই চাপা কণ্ঠে বলিল, চুপ চুপ মা, সেজ জেঠিমা বাগানে যাচ্ছে, এই গেল। ওদের বাগানের বেড়ার ধারের দিকে যে নারকেল গাছটা, ওর তলায় পড়েছিল। আমরাও বেরোচ্ছি, সেজ জেঠিমাও ঢুকলো। দুর্গা বলল, অপুকে তো ঠিক দেখেছে, আমাকেও বোধহয় দেখেছে। পরে সে উৎসাহের সঙ্গে অথচ চাপা সুরে বলিতে লাগিল, একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা, আগে আমি টের পাইনি। সোনামুখী তলা যদি আম পড়ে থাকে, তাই দেখতে গিয়ে দেখি বাগলোটা পড়ে রয়েছে। অপুকে বললাম, অপু বাগলোটা নেই, মার ঝাঁটার কষ্ট, ঝাঁটা হবে। তারপরে দেখি হস্ততিস্থ নারিকেলটার দিকে উজ্জ্বল মুখে চাহিয়া বলিল, বেশ বড় না মা? অপু খুশি সুরে হাত নাড়িয়া বলিল, আমি অমনি বাগলোটা নিয়ে ছুট। সর্বজয়া বলিল, বেশ বড় দোমালা নারকলটা, ছেস্তলায় রেখে দে, জল দিয়ে নেব। অপু অনুযোগে সরে বলল, তুমি বলো মা, নারকল নেই, নারকল নেই, এই তো হলো নারকল, এবার কিন্তু বড়া করে দিতে হবে, আমি ছাড়বো না কখনো। বৃষ্টির জলে ছেলে মেয়ের মুখে বৃষ্টি ধোয়া জুঁই ফুলের মতো সুন্দর দেখাইতেছিল। ঠান্ডায় তাহাদের ঠোঁট নীল হইয়া গিয়াছে, মাথা চুল ভিজিয়া কানের সঙ্গে ল্যাপটায় লাগিয়া গিয়াছে। সর্বজয়া বলিল, আয় সব, কাপড় ছাড়িয়ে দিয়ে আগে, পায়ে জল দিয়ে রোয়াকে উঠো সব। খানিক পরে সর্বজয়া কুয়ার জল তুলিতে ভুবন মুখুজ্জে বাড়ি গেল। ভুবন মুখুজ্জের খিড়কি দৌড় পর্যন্ত যাইতেই সে শুনিল শেষ ঠাকুরুন বাড়ির মধ্যে চিৎকার করিয়া বাড়ি মাথায় করিতেছেন, একটা মুঠো টাকা খরচ করে তবে বাগান দেওয়া, মাগনা তো নয়। তার কোনো কুটোটা যদি হা ঘরদের জন্য ঘরে ঢুকবার জো আছে? ওই ছুঁইটা রাত দিন বাগানে বসে আছে, কুটো গাছটা নিয়ে গিয়ে ঘরে তুলবে, এতে মাগেরও শিক্ষে আছে। ও মাগে কম নাকি? ও মা, ভাবলাম বৃষ্টি থেমেছে, যাই একবার বাগানটা গিয়ে দেখে আসি। এই এত বড় নারকলটা কুড়িয়ে নিয়ে একেবারে দূর দূর দৌড়। এত শত্রুতা যেন ভগবানও সহ্য না করেন। উচ্ছন্ন যান, উচ্ছন্ন যান। এই ভর সন্ধে বেলা বলছি আটজন নারকল খেতে না হয়, একবার শিগগিরই যেন ছাতিম তলা সই হন। সর্বজয়া খিড়কির বাহিরে কাঠ হয়ে দাঁড়ায় রইল। ছেলেমেয়ের বর্ষণসিক্ত কচিমুখ মনে করিয়া সে ভাবিল, যদি গালাগাল ওদের লাগে। বাবা যে লোক, দাঁতে বিষ আছে, কি করি? কথাটা ভাবিতেই তাহার গা শিহরিয়া উঠিয়া সর্বশরীর যেন অবশ হইয়া গেল। সে আর মুখুজ্জের বাড়ি ঢুকিল না। আসছে ওরা বনে, বাঁশঝাড়ের তলায় বর্ষণ স্তব্ধ সন্ধ্যায় জোনাতে জ্বলিতেছে, পা যেন আর উঠিতে চাহে না। ভয়ে ভয়ে সে জল তুলিবার ছোট্ট বালতিটা ও ঘড়া কাখে লইয়া
বাড়ির দিকে ফিরিল। পথে আসিতে আসিতে ভাবিল, যদি নারকেলটা ওদের ফেরত দেই তাহলে কি গাল লাগবে? তা কেন লাগবে? যার জিনিস তাকে তো ফেরত দেওয়া হলো, তা কখনো লাগে? বাড়িতে পা দিয়াই মেয়েকে বলিল, দুর্গা, নারকেলটা সতুদের বাড়ি দিয়ে আর গিয়ে। অপু আর দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। দুর্গা বলিল, এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি দিয়ে আয়। ওদের খিড়কির দোর খোলা আছে, চট করে যা। বলে আয় আমরা কুড়িয়ে পেয়েছিলাম, এই নাও দিয়ে গেলাম। অপু আমাকে একটু দাঁড়াবে না মা? বড্ড অন্ধকার হয়েছে, চল অপু আমার সঙ্গে। ছেলে মেয়ে চলিয়া গেলে সর্বজয়া তুলসীতলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিল, ঠাকুর, নারকল ওরা সত্যরতা করে কুড়োতে যায়নি, সে তো তুমি জানো। এই গাল যেন ওদের না লাগে, দোহাই ঠাকুর, ওদের তুমি বাঁচিয়ে বর্তে রেখো ঠাকুর, ওদের তুমি মঙ্গল করো, তুমি ওদের মুখের দিকে চেও, দোহাই ঠাকুর। গ্রামের প্রসন্ন গুরু মহাশয় বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশেই তাহার পাঠশালা ছিল। বেত ছাড়া পাঠশালায় শিক্ষাদানে বিশেষ উপকরণ বাহুল্য ছিল না, তবে এই বেতের ওপর অভিভাবকদের বিশ্বাস গুরু মহাশয়ের অপেক্ষা কিছু কম নয়। তাই তাহারা গুরু মহাশয়কেও বলিয়া দিয়াছিলেন, ছেলেদের শুধু পা খোড়া এবং চোখ কানা হয় না, এইটুকু মাত্র নজর রাখিয়া তিনি যত ইচ্ছা বেত চালাইতে পারেন। গুরু মহাশয়ও তাহার শিক্ষাদানে উপযুক্ত ক্ষমতা ও উপকরণের অভাব একমাত্র বেতের সাহায্যে পূর্ণ করিবার চেষ্টায় এরূপ বেপরোয়াভাবে বেত চালাইতে থাকেন যে ছাত্রগণ পা খোড়া ও চক্ষু কানা হওয়ার দুর্ঘটনা হইতে কোনরূপে প্রাণে বাঁচিয়া যায় মাত্র। পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল। মা আসিয়া ডাকিল, অপু, ওর শিগগিরি করে, আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে, কেমন সব বই আনা হবে তোমার জন্যে, সেলেট। হ্যাঁ, ওঠো, মুখ ধুয়ে নাও, উনি তোমার সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন। পাঠশালার নাম শুনিয়া অপু সদ্য নিদ্রথিত চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্ট ছেলে, মার কথা শুনে না, ভাই বোনদের সঙ্গে মারামারি করে, তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে। কিন্তু সে তো কোনোদিন ওরূপ করে না, তবে সে কেন পাঠশালায় যাইবে? খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল, ও টপু, মুখ ধুয়ে নাও, তোমায় অনেক করে মুড়ি বেঁধে দিব এখন, পাঠশালায় বসে বসে খেও এখন, লক্ষ্মী মানিক। মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল, ইহ। পরে মায়ের দিকে চাহিয়া জিভ বাহির করিয়া চোখ বুজিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া রহিল, উঠিবার লক্ষণ দেখাইল না। কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জারিঝুরি খাটিল না, যাইতেই হইল। মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল। খাবার বাঁধিয়া দিবার সময় বলিল, আমি কক্ষণ আর বাড়ি আসছি নে, দেখো। ষাট ষাট, বাড়ি আসবি নাকি, ও কথা বলতে নেই, ছি। পরে তাহার চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল, খুব বিদ্যে হোক, ভালো করে লেখাপড়া শিখো, তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে, কত টাকা হবে তোমার, কোনো ভয় নেই। ওগো, তুমি গুরুমশাইকে বলে দিও যেন ওকে কিছু বলে না। পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল, ছুটি হবার সময় আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাব অপু, বসে বসে লেখো, গুরু মহাশয়ের কথা শোনো, দুষ্টুমি করো না যেন। খানিকটা পরে পিছন ফিরিয়া অপু চাহিয়া দেখিল বাবা ক্রমে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল, অকুল সমুদ্র। সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল। পরে ভয় ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরু মহাশয় দোকানের মাচায় বসিয়া দাইতে সৈন্ধব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন। কয়েকটি বড় বড় ছেলে আপন আপন চাটাইয়ে বসিয়া নানারূপ কুম্বর করিয়া কি পড়িতেছে ও ভয়ানক দুলিতেছে। তাহার অপেক্ষা আর একটু ছোট একটি ছেলে খুঁটিতে ঠেস দিয়া আপন মনে পাত্তারি তালপাতা মুখে পড়িয়া চেবাইতেছে। আরেকটি বড় ছেলে, তাহার গালে একটা আঁচিল
সে দোকানে মাচার নিচে চাহিয়া কি লক্ষ্য করিতেছে, তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকে কি করিতেছিল। একজন চুপে চুপে বলিতেছিল, আমি টেরা ছিলাম। অন্য ছেলেটি বলিতেছিল, এই আমার গোল্লা। সঙ্গে সঙ্গে তার স্লেটে আঁক পড়িতেছিল ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরু মহাশয়ের দিকে চাহিয়া দেখিতেছিল। অপু নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল। কতক্ষণ পরে ঠিক জানা যায় না, গুরু মহাশয় হঠাৎ বলিলেন, এই ফোনে স্লেটে ওসব কি হচ্ছে রে? সম্মুখে সেই ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়া ফেলিল, কিন্তু গুরু মহাশয়ের শূন্য দৃষ্টি এড়ানো বড় শক্ত। তিনি বলিলেন, এই সতে ফোনের স্লেটটা নিয়ে আয় তো। তাহার মুখের কথা শেষ হইতে না হইতে বড় আছিলওয়ালা ছেলেটা ছো মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাথার উপর হাজির করিল। এইসব কি লেখা হচ্ছে স্লেটে? সতে ধরে নিয়ে আয় তো দুজনকে, কান ধরে ধরে নিয়ে আয়। যেভাবে বড় ছেলেটা ছো মারিয়া স্লেট লইয়া গেল এবং যেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরু মহাশয়ের কাছে যাইতেছিল, তাহাতে হঠাৎ অপুর বড় হাসি পাইল। সে ফিক করিয়া হাসিয়া ফেলিল। পরে খানিকটা হাসি চাপিয়া রাখিয়া আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল। গুরু মহাশয় বলিলেন, হাসে কে? হাসছ কেন খোকা? এটা কি নাট্যশালা? এটা কি নাট্যশালা নাকি? নাট্যশালা কি অপু তাহা বুঝিতে পারিল না, কিন্তু ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল। সতে একখানা থানিট নিয়ে আয় তো, তেঁতুলতলা থেকে বেশ বড় দেখে। অপু ভয়ে আড়ষ্ট হইয়া উঠিল। তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল, কিন্তু ইট আনিতে হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে, ওই ছেলে দুটির জন্য। বয়স অল্প বলিয়া হোক বা নতুন ভর্তি বলিয়া হোক, গুরু মহাশয় সেই যাত্রা তাহাকে রেহাই দিলেন। পাঠশালা বসিত বৈকালে, সব শুদ্ধ ৮-১০টি ছেলে মেয়ে পড়িতে আসে। সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে। অপুর মাদুর নাই। সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের আসন আনে। যে ঘরটায় পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেওয়াল কিছুই নাই, চারিধারে খোলা। ঘরের মধ্যে সারি দিয়া ছাত্রগণ বসে। পাঠশালা ঘরের চারিপাশে বন, পিছন দিকে গুরু মহাশয় পত্রিকামলের বাগান। অপরাহ্নে তাজা গরম রৌদ্র বাতাবি লেবু, গাব ও পেয়ারা ফুলি আম গাছটা ফাঁক দিয়া পাঠশালা ঘরে বাঁশের খুঁটি পায়ে আসিয়া পড়িয়াছে। নিকটে অন্য কোনো দিকে বাড়ি নেই, শুধু বন ও বাগান। একধারে একটা যাতায়াতের সরু পথ। ৮-১০টি ছেলেমেয়ের মধ্যে সকলেই বেজায় দুলিয়া নানারূপ সুর করিয়া পরামুখস্থ করে। মাঝে মাঝে গুরু মহাশয়ের গলা শোনা যায়, এই ক্যাবলা, ও ছেলেটার দিকে যে চেয়ে কি দেখছিস? কান মনে ছিঁড়ে দেবো একেবারে। নটু, তোমার কবার নেতি ভিজুতে হবে? ফের যদি দেখি নেতি ভিজুতে উঠেছ। গুরু মহাশয় একটা খুঁটি হেলান দিয়া একখানা তালপাতার চাটাইয়ের উপর বসিয়া থাকেন। মাথায় তেলে বাঁশের খুঁটির হেলান দেওয়ায় অংশটি পাকিয়া গিয়াছে। বিকালবেলা প্রায়ই গ্রামের দিনুপালিত কি রাজরায় তাহার সহিত গল্প করিতে আসেন। পড়াশোনার চেয়ে গল্প শোনা উপর অনেক বেশি ভালো লাগিত। রাজুরায় মহাশয় প্রথম যৌবনে বাণিজ্যে লক্ষ্মীর বাস স্মরণ করিয়া কিভাবে আশারুর হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সে গল্প করিতেন। অপু অবাক হইয়া শুনিত। বেশ কেমন নিজের ছোট্ট দোকানে ঝাপটা তুলিয়া বসিয়া দা দিয়া তামাক কাটা, তারপর রাত্রে নদীতে যাওয়া, ছোট্ট হাঁড়িতে মাছের ঝোল ভাত রাঁধিতে হওয়া। হয়তো মাঝে মাঝে তাদের সেই মহাভারতখানা কি বাবার সেই দাসুরায়ের পাঁচালিখানা মাটি প্রদীপের সামনে খুলিয়া বসিয়া বসিয়া পড়া। বাহিরে অন্ধকারে বর্ষা রাতে টিপটিপ বৃষ্টি পড়িতেছে, কেহ কোথাও নাই। পেছনের ডোবায় ব্যাঙেরা দেখেছে। কি সুন্দর! বড় হইলে সে তামাকের দোকান করিবে। এই গল্পগুজব এক এক দিন আবার ভাব ও কল্পনার সর্বোচ্চ স্তরে উঠিত। গ্রামের ওপাড়ার রাজকৃষ্ণ সান্যাল মহাশয় যেদিন আসিতেন, যে কোনো গল্প হোক, যত সামান্যই হোক না কেন, সেটি সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল অসাধারণ।
সান্যাল মহাশয় দেশ ভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন। কোথায় দ্বারকা, কোথায় সাবিত্রী বাহার, কোথায় চন্দ্রনাথ, তাহা আবার একা দেখিয়া তাহা তৃপ্তি হইত না। প্রতিবারই স্ত্রী পুত্র লইয়া যাইতেন এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন। দিব্য আরামে নিজের চণ্ডী মণ্ডপে বসিয়া থেলোহুকা টানিতেছেন। মনে হইতেছে সান্যাল মহাশয়ের মতন নিতান্ত ঘরোয়া সেকেলে পাড়াগাঁয়ে প্রচুর অবসরপ্রাপ্ত গৃহস্থ বেশি আর বুঝি নাই। পৈতৃক চণ্ডী মণ্ডপে শিকড় গাড়িয়া বসিয়া আছেন। হঠাৎ একদিন দেখা গেল সদর দরজা তালাবন্ধ, বাড়িতে জনপ্রাণীর সাড়া নাই। ব্যাপার কি? সান্যাল মশাই সপরিবারে বিন্ধ্যাচল না চন্দ্রনাথ ভ্রমণে গিয়াছেন। অনেকদিন আর দেখা নাই। হঠাৎ একদিন দুপুরবেলা ঠুক ঠুক শব্দে লোকে সবিস্ময়ে চাহিয়া দেখিল দুই গরুর গাড়ি বোঝাই হইয়া সান্যাল মশাই সপরিবারে বিদেশ হইতে প্রত্যাগমন করিয়াছেন ও লোকজন ডাকাইয়া হাঁটু সমান উঁচু জলবিছুটি ও অর্জুন গাছের জঙ্গল কাটিতে কাটিতে বাড়ি ঢুকিতেছেন। একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন। এই যে প্রসন্ন, কিরকম আছো? বেশ জাল পেতে বসেছ যে, কটা মাছ পড়ল? নামটা মুখস্থরত অপুর মুখ অমনি অসীম আহ্লাদে উজ্জ্বল হয়ে উঠিত। সান্যাল মশাই যেখানে তালপাতার চাটাই নামিয়া বসিয়াছেন সেদিকে হাতখানি জমে উৎসাহে আগাইয়া বসিত। স্লেট বই মুড়িয়া একপাশে রাখিয়া দিত, যেন আজ ছুটি হইয়া গিয়াছে আর পড়াশোনার দরকার নেই। সঙ্গে সঙ্গে তাহার ডাগর ও উৎসুক চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গিলিত। কুঠির মাঠের পথে যে জায়গাটাতে এখন নালতাকুড়ির জোল বলে, ওইখানে আগে অনেককাল আগে গ্রামের মতি হাজরার ভাই চন্দন হাজরা কি বনের গাছ কাটিতে গিয়েছিল। বর্ষাকাল, এখানে ওখানে বৃষ্টির জলের তোড়ে মাটি খসিয়া পড়িয়াছিল। হঠাৎ চন্দন হাজরা দেখিল এক জায়গায় যেন একটা পিতলের হাড়ির কানামতো মাটির মধ্য হইতে একটুখানি বাহির হইয়া আছে। তখনই সে খুঁড়িয়া বাহির করিল। বাড়ি আসিয়া দেখে এক হাড়ি সেকেলে আমলের টাকা। তাই পাইয়া চন্দন হাজরা দিন কত খুব বাবুগিরি করিয়া বেড়াইল। এসব সান্যাল মহাশয় নিজের চোখে দেখা। এক একদিন রেল ভ্রমণে গল্প উঠিত, কোথায় সাবিত্রী পাহাড় আছে, তাহাতে উঠিতে তাহার স্ত্রী কিরকম কষ্ট হইয়াছিল। নাভিগয়ে পিণ্ড দিতে গিয়া পান্টার সঙ্গে হাতাহাতি হইবার উপক্রম। কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায়। সান্যাল মশাই নাম বলিলেন প্যাড়া। নামটা শুনিয়া অপুর ভারী হাসি পাইয়াছিল। বড় হইলে সে প্যাড়া কিনিয়া খাইবে। আর একদিন সান্যাল মশাই একটা কোনো জায়গার গল্প করিতেছিলেন। সে জায়গায় নাকি আগে অনেক লোকের বাস ছিল। সন্ধ্যার সময় তেঁতুলের জঙ্গলের মধ্য দিয়া তাহারা সেখানে যান। সান্যাল মশাই বারবার যে জিনিসটা দেখিতে যান তাহার নাম বলিতেছিলেন চিকা মসজিদ। কি জিনিস তাহা প্রথমে সে বুঝতে পারেন নাই। পরে কথাবার্তার ভাবে বুঝিয়াছিল একটা ভাঙা পুরনো বাড়ি। অন্ধকার প্রায় হইয়া আসিয়াছিল। তাহারা ঢুকিতে এক ঝাঁক চামচিকা সাঁ করিয়া উড়িয়া বাহির হইয়া গেল। অপু বেশ কল্পনা করিতে পারে, চারিধারে অন্ধকার তেঁতুল জঙ্গল, কোথাও কেউ নাই। ভাঙা পুরনো দরজা, যেমন সে ঢুকিল অমনি সাঁ করিয়া চামচিকার দল পালাইয়া গেল। রানুদের পশ্চিম দিকে চোরাকুঠুরির মতো অন্ধকার ঘরটা। কোন দেশে সান্যাল মহাশয় একজন ফকিরকে দেখিয়াছিলেন, সে এক অশ্বত্থতলায় থাকিত। এক ছিলিম গাঁজা পাইলে সে খুশি হইয়া বলিত, আচ্ছা কোনো ফল তোমরা খাইতে চাও বলো। পরে ঈপ্সিত ফলের নাম করিলে সে সম্মুখে যে কোনো গাছটা দেখাইয়া বলিত, যাও ওখানে গিয়া লইয়া আসো। লোকে গিয়া দেখিত হয়তো আম গাছে বেদানা ফুলিয়া গেছে, কিংবা পেয়ারা গাছে কলার কাঁদি ঝুলিয়া আছে। রাজুরাই বলিতেন, ওসব মন্ত্রতন্ত্রের খেলা আর কি। সেবার আমার এক মামা দ্বিজুপালিত কথা চাপা দিয়া বলিতেন, মন্ত্রের কথা যখন উঠালে তখন একটা গল্প বলি শোনো। গল্প নয়, আমার স্বচক্ষে দেখা। বেলিডাঙ্গার বুধো গাড়োয়ানকে তোমরা দেখেছ কেউ?
রাজু না দেখে থাকো, রাজকৃষ্ণ ভায়া তো খুব দেখেছ। কাঠের দড়ি বাঁধা এক ধরনের খড়ম পায়ে দিয়ে বুড়ো বরাবর নিতে কামারের দোকানে লাঙলের ফল পোড়াতে আসতো। 100 বছর বয়সে মারা যায়, মারাও গিয়েছে আজ 25 বছরের ওপর। জোয়ান বয়সে আমরা তার সঙ্গে হাতের কবজি জুড়ে পেরে উঠতাম না। একবার অনেক আগে কথা, আমরা তখন সবে হয়েছে 19-20 বয়স। চাকদা থেকে গঙ্গা চান করে গরুর গাড়ি করে ফিরছি। বুধো গাড়োয়ানের গাড়ি, গাড়িতে আমি, আমার খুড়িমা আর অনন্ত মুখর্জি ভাইপো রাম, যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করছি। কানসুনার মাঠের কাছে প্রায় বেড়া গেল। তখন ওসব দিকে কী রকম ভয় ভীতি ছিল তা রাজকৃষ্ণ ভাইয়া জানো নিশ্চয়ই। একে মাঠের রাস্তা, সঙ্গে মেয়ে মানুষের দল, কিছু টাকা করেও আছে। বড্ড ভাবনা হলো। আজকাল যেখানে নতুন গাখানা বসেছে ওই বরাবর এসে হলো কি জানো, জনচারে সন্ডা মাক্য গোছের মিসকালো লোক এসে গাড়ির পিছনের দিকে বাস দুদিক থেকে বললে, এদিকে দুজন ওদিকে দুজন। দেখে তো মশাই আমার মুখে আর রাটা নেই, কোনো রকমে গাড়ির মধ্যে বসে আছি। এদিকে তারাও গাড়ির বাস ধরে সঙ্গেই আসছে সঙ্গেই আসছে সঙ্গেই আসছে। বুধো গাড়োয়ান দেখি পিট পিট করে পেছন দিকে চাইছে, ইশারা করে আমাদের কথা বলতে বারণ করে দিলে। বেশ আছে। এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছাকাছি এসে পড়ল। বাজার দেখা যাচ্ছে। তখন সেই লোক কজন বললে, ওস্তাদজি আমাদের ঘাট হয়েছে, আমরা বুঝতে পারিনি, ছেড়ে দাও। বুধো গাড়োয়ান বললে, সে হবে না বেটারা, আজ সব থানায় নিয়ে গিয়ে বাঁধিয়ে দেব। অনেক কাকতি মিনতির পর বুধো বললে, আচ্ছা যা, ছেড়ে দিলাম এবার, কিন্তু কখনো এরকম করিস নি। তবে তারা বুধো গাড়নের পায়ের ধুলা নিয়ে চলে গেল। আমার সচক্ষে দেখা, মন্তরের চোটে ওই যে ওরা বাস এসে ধরেছে অমনি ধরেই রয়েছে, আর ছাড়াবার সাধ্যি নেই। চলেছে গাড়ির সঙ্গে, একেবারে প্যারে কাটা হয়ে গিয়েছে। তা বুঝলে বাপু, মন্তরতন্ত্রের কথা। গল্প বলিতে বলিতে বেলা যাইত। পাঠশালার চারিপাশে বন জঙ্গলে অপরাহ্নের রাঙা রৌদ্রবাঁকাভাবে আসিয়া পড়িত। কাঁঠাল গাছের জগডুমুর গাছের ডালা ঝোলা গুল চঞ্চলতার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করিয়া বসিয়া দোল খাইত। পাঠশালা ঘরে বনের গন্ধের সঙ্গে লতাপাতার চাটাই, চেরাখোড়া বই দপ্তর, মাঠশালা মাটির মেঝে ও কড়াদার কাটা তামাকের ধোঁয়া সব শুদ্ধ মিলিয়া এক জটিল গন্ধের সৃষ্টি করিত। সে গ্রামের ছায়াভরা মাটির পথে একটি মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে। বই দপ্তর বগলে লইয়া সে তাহা দিদির পিছনে পিছনে সাজি মাটি দিয়া কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে। তাহার ছোট্ট মাথাটির অমন রেশমের মতো নরম চিক্কণ সুখ স্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করিয়া আছড়াইয়া দিয়াছে। তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাহনি, যেন তাহারা এ কোনো অদ্ভুত জগতে নতুন চোখ মেলিয়া চাহিয়া দিশাহারা হইয়া উঠিয়াছে। গাছপালায় ঘেরা এইটুকুই কেবল তার পরিচিত দেশ। এখানেই মা রোজ হাতে করিয়া খাওয়ায়, চুল আছড়াইয়া দেয়, দিদি কাপড় পরাইয়া দেয়। এই গণ্ডিটুকু ছাড়াইলেই তাহার চারিধারে ঘিরিয়া অপরিচয়ের অকুল জলধি। তাহার শিশুমন থই পায় না। ওই যে বাগানের ওদিকে বাঁশবন, ওর পাশ কাটিয়া যে সরু পথটা ওধারে কোথায় চলিয়া গেল। তুমি বরাবর সোজা যদিও পথটা বাহিয়া চলিয়া যাও, তবে শাঁখারি পুকুরে পাড়ের মধ্যে অজানা গুপ্তধনে দেশে পড়িবে। বড় গাছের তলায় সেখানে বৃষ্টির জলে মাটি খসিয়া পড়িয়াছে। কত মোহর ভরা হাড়ি কলসির কানা বাহির হইয়া আছে। অন্ধকার বনঝপের নিচে কচু ওল ও বনকুলমির চকমকে সবুজ পাতার আড়ালে চাপা কেউ জানে না কোথায়। একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তাহার জীবনে একটি নতুন অভিজ্ঞতা। সেদিন বৈকালে পাঠশালায় অন্য কেহ উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব হইল না। পড়াশোনা হইতেছিল। সে গিয়া বসিয়া পড়িতেছিল শিশুবোধক। এমন সময় গুরু মহাশয় বলিলেন, সেলেট নাও, শ্রুতিলেখন লেখো।
মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরু মহাশয় নিজের কথা বলিতেছেন না, মুখস্থ বলিতেছেন। সেই যেমন দাসুরায় পাঁচালি ছড়া মুখস্থ বলে তেমনি। শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শুনে নাই। ও সকল কথার অর্থ সে বুঝিতেছিল না, কিন্তু অজানা শব্দ ও ললিত পদের ধ্বনি, ঝঙ্কার জড়ানো এক অপরিচিত শব্দসঙ্গীত অন্যভস্ত শিশুকর্ণে অপূর্ব ঠেকিল, এবং সব কথার অর্থ না বোঝার দরুণী কহিল, ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছন হইতে একটা অপূর্ব দেশের ছবি বারবার উকি মারিতেছিল। বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতিলিখন কোথায় আছে। এই সেই জন্মস্থান মধ্যবর্তী প্রস্রবণগিরি, ইহা শিখর দেশ আকাশপথের শতজ সুমেঘ সঞ্চরমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত, অধিত্যকার প্রদেশ ঘন সন্নিবিষ্ট বন, পাদবসমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ শীতল ও রমণীয়। পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া, সে ঠিক বলতে পারে না, বুঝাইতে পারে না, কিন্তু সে জানে, তাহার মনে হয়, অনেক সময়ের মনে হয়, সেই যে বছর 2 আগে কুঠির মাঠে সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল। সেদিন মাঠের ধার বাহিয়া একটা পথকে দূরে কোথাও যাইতে দেখিয়াছিল সে। পথটার দুধারে যে কত কি অচেনা পাখি, অচেনা গাছপালা, অচেনা বনঝোপ। অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে একদৃষ্টে চাহিয়াছিল। মাঠের ওদিকে পথটা কোথায় যে চলিয়া গিয়েছে তা ভাবিয়া সে কুল পায় নাই। তাহার বাবা বলিয়াছিল, ও সোনাডাঙ্গা মাঠের রাস্তা, মাধবপুর 10 হয়ে সেই ধলচিতের খেয়াঘাটে গিয়ে মিশেছে। ধলচিতের খেয়াঘাটে নয়, সে জানিত ও পথটা আরো অনেক দূর গিয়াছে, রামায়ণ মহাভারতের দেশে। সেই অশ্বত্থ গাছের সকলের চেয়ে উঁচু ডালটার দিকে চাহিয়া থাকিলে যাহার কথা মনে ওঠে, সেই বহুদূরের দেশটা। শ্রুতিলিখন শুনিতে শুনিতে সে 2 বছর আগে দেখা পথটার কথাই তাহার মনে হইয়া গেল। ওই পথের ওধারে অনেক দূরে কোথায় সে জন্মস্থান মধ্যবর্তী প্রসবন পর্বত, বনঝোপের স্নিগ্ধ গন্ধে না জানার ছায়া নামিয়া আসা ঝিকিমিকি সন্ধ্যায় সেই স্বপ্নলোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল। কত দূরে সে প্রস্রবণ গিরির উন্নত শিখর, আকাশপথে শতজ সঞ্চরমান মেঘমালা যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে। সে বড় হইলে যাইয়া দেখিবে, কিন্তু সে বেতশিকট অঙ্কিত তট, বিচিত্র পুলিনা গোদাবরী, সে শ্যামল জনস্থান, নীল মেঘালয় ঘেরা সে অপূর্ব শৈলপ্রস্থ রামায়ণে বর্ণিত কোনো দেশে ছিল না। বাল্মীকি বা ভবভূতিও তাহাদের সৃষ্টিকর্তা নহেন, কেবল অতীত দিনে কোনো পাখি ডাকা গ্রাম্য সন্ধ্যায় এক মুগ্ধমতী গ্রাম্য বালকের অপরিণত শিশু কল্পনার দেশে তাহারা ছিল অবাস্তব, একেবারে খাঁটি, অতি সুপরিচিত। পৃথিবী পৃষ্ঠে যাহাদের ভৌগোলিক অস্তিত্ব কোনো কালে সম্ভব ছিল না, শুধু এক অনভিজ্ঞ শৈশব মনেই সে কল্পনার জগতে প্রস্রবণ পর্বত তাহার সতত সঞ্চরমান মেঘজালে ঢাকা নীল শিখরমালার স্বপ্ন লইয়া অক্ষয় আসন পাতিয়া বসিল। গল্পের আসর বাই অগ্নিয়া চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস পথের পাঁচালী। আসছিল এর 7ম পর্ব। আমাদের গল্পপাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুনদের জানিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।